নির্বাচনের আগে বলবেন একটা, নির্বাচনের পরে করবেন একটা, তখন তো জনগণ আপনার তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যাদেরকে গ্রেপ্তার করা হলো অবশ্যই মানে তাদের বাক স্বাধীনতা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, হরণ করা হয়েছে? সে আপনাদের দাবি হলো অনেক রাজনৈতিক দল তাদের আস্থা হারিয়ে ফেলেছে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি আস্থা কোন রাজনৈতিক দল হারিয়ে ফেলেছে? রাজনীতি করবেন আপনি, দেশে নির্যাতন গুমের শিকার হবেন। আপনার ছেলে হচ্ছে দেশের বাইরে, মানে হচ্ছে লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বড় বড় রাষ্ট্র থেকে গিয়ে হচ্ছে ওখানে সে একটা লাক্সারিয়াস লাইফ লিড করবে, ওখান থেকে গ্রাজুয়েশন শেষ করে আসবে। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সকলকে ব্রেকিং নিউজ বাংলা 24 এর আজকের আয়োজন 10 মিনিটের আড্ডাতে। আজকে আমাদের সাথে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহালী থানার আহ্বায়ক এবং জাতীয় যুব শক্তির প্রতিনিধি রফিকুল ইসলাম মিঠু। আমরা আজকে আমাদের আয়োজন তার সাথে কথা বলবো, আড্ডা হবে এবং জানবো তার ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবন সম্পর্কে, রাজনৈতিক অনেক ছোটখাটো খুঁটিনাটি বিষয় সম্পর্কে। চলুন শুরু করি আমাদের আজকের আয়োজন। তো মিঠু ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্রেকিং নিউজ বাংলা 24 আজকের আয়োজনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের প্রোগ্রামটা আমাদের দর্শকদের ভালো লাগবে এবং আপনার কাছেও ভালো লাগবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তো আমাদের প্রোগ্রামটা এখন শুরু করবো। শুরুতে আপনার কাছে আমরা বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে আপনি সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি আসলো, মিরপুরের শাহালী থানার আপনি আহ্বায়ক হইলেন, অনেক কাজ করলেন, অনেক মানুষের সাথে পরিচয় হইলো। আপনার এই রাজনৈতিক ক্যারিয়ারটা আসলে অনেক বড় এবং অনেক দীর্ঘায়িত। আমরা এই ক্যারিয়ার সম্পর্কে জানবো, এই ক্যারিয়ারের মধ্যে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনি রাজনৈতিক দিকটা কিভাবে দেখেছেন, সামনে কিভাবে দেখবেন, এগুলো আমরা জানবো এবং আমাদের দর্শকরা জানবে। তো আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন যেটা থাকবে, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকট কি? বর্তমান রাজনীতিতে বাংলাদেশের মানুষের সব থেকে বড় সংকট যেটা আমি দেখতে পাচ্ছি, মানুষের প্রতি মানুষের যে আস্থাটা আছে এবং রাজনৈতিক দলের প্রতি মানুষের যে আস্থাগুলো আছে, এই আস্থাগুলো আস্তে আস্তে মানুষ এখান থেকে সরে আসতেছে। আমরা যেটা দেখতেছি, যেমন জুলাই গণ অভ্যুত্থান, এটাই তো কোনো একক ছন্ন কেউ মানে আন্দোলন করে নাই। যেমন বিএনপি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিত, সেই আন্দোলনে শুধু বিএনপির কর্মীরাই নামতো, জামাত ডাক দিলে শুধু জামাতের কর্মীরা নামতো, তখন এই দুটা দলই ছিল এরকম। তো এখন অনেকগুলো দল হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পরে। বাংলাদেশে এতগুলো দলের মধ্যেও কেন মানুষ এখন পর্যন্ত কোন রাজনীতিবিদের উপরে বর্তমানে আস্থা রাখতে পারতেছে না? যেটা জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের উচিত ছিল, যারা নতুন ভাবে বাংলাদেশের মানুষকে পরিচিত করাইলো, যেমন বিএনপি আছে, যারা 17 বছর নির্যাতিত হয়েছে, জামাত ইসলাম 17 বছর নির্যাতিত হয়েছে, তারপরে এই সমন্বয়টা যে দল খুললো এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, আপ বাংলাদেশ থেকে শুরু করে তারপর আরো আদার যত দল আছে, তাদের এতগুলো দল রেখে মানুষ কেন তাদের উপরে ভরসা পাচ্ছে না? এখন এখানে কিছু বিষয়ে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন, যেটা হচ্ছে মানুষ বলে একটা করে একটা। যেমন নির্বাচনের সময় যখন তার হচ্ছে নির্বাচিত হতে হবে, তখন যে হচ্ছে জনগণের কাছে গিয়ে সে যে পরিমাণ আস্থা হচ্ছে মানুষকে দেয়, সে নির্বাচিত হওয়ার পরে আসলে জনগণের কাছে এসে সেই আস্থাগুলো সে রাখতে পারে না। তার মধ্যে আমি যদি সব থেকে বড় হচ্ছে উদাহরণ দেই, আমার নিজের আসন ঢাকা 14 আসনে, এখানে হচ্ছে যে ব্যক্তি আছে তার সম্পর্কে আসলে আমি কিছু বলবো না। তিনি হচ্ছে দীর্ঘদিন গুমের সাথে জড়িত ছিল এবং অনেক ত্যাগী। তার বাবাও হচ্ছে গুম হত্যার সাথে জড়িত ছিল, বাকি আমরা পাইনি। তো তাকে নিয়ে আসলে কিছু বলতে গেলে আমার অনেকটা বাধে, তারপর না বলে আসলে হয় না। সে নির্বাচিত হওয়ার পরে মিরপুর 14 আসনে জনগণের সাথে একবারও দেখা করতে আসেনি। তো এরকম যদি অবস্থা হয়, আপনি নির্বাচনের আগে বলবেন একটা, নির্বাচনের পরে করবেন একটা, তখন তো জনগণ আপনার। তাহলে কি আমরা বলতে পারি বর্তমানে আসলে গণতন্ত্র নাই? আমরা কি এইভাবে বলতে পারি বাংলাদেশে আসলে যেই গণতান্ত্রিক মানে তথাকথিত যে গণতান্ত্রিক ভাবে আমরা রাজনীতি করতে চাইছিলাম, সেই রাজনীতি করার জন্য বর্তমানে যে গণতন্ত্র তার গলা চিপে ধরা হয়েছে, গণতন্ত্র নাই? আচ্ছা, আপনার কোন দিক থেকে মনে হয়েছে যে আসলে গণতন্ত্র আছে? যদি গণতন্ত্র থাকতো, সব রাজনৈতিক দল এবং আপনি যে দলে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বর্তমানে সেই দলের নেতাও কিন্তু বলে আমরা গণতান্ত্রিক ভাবে রাজনীতি করতে চাচ্ছি। নাহিদ ইসলাম কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আসলে যদি গণতন্ত্র থাকতো, তাহলে হচ্ছে একটা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে একটা ছবি পোস্ট করার মাধ্যমে সে হচ্ছে
জেলে হচ্ছে তাকে ধরে নিয়ে সেটা যদি যাচ্ছে। এমন যদি তারপরে হয়, যে এমন একটা যদি হয়, এমন আমি যদি বলবো হয়, চিফ সেই নিয়ে নিউজটা এমন তার- যদি হয়, সেই নিউজটা একবারেই মানে অসামঞ্জস্য, মানে প্রধানমন্ত্রী একবার সরাসরি অপমান করা হয়েছে, তাহলে কি তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না? আচ্ছা, আমরা এই গণ অভ্যুত্থানটা কেন ঘটিয়েছিলাম? বাক স্বাধীনতা। অবশ্যই। তো আমাদের যদি সেই বাক স্বাধীনতা না থাকে, তাহলে এখন আপনি কিভাবে- বাক স্বাধীনতার নামে যদি অন্য কারো বাক স্বাধীনতা হরণ করার চেষ্টা করেন, সেটা তো অসহযোগ্য। এখন আপনি যদি হচ্ছে ইতিহাসকে বিকৃত করতে যান, যেমন হচ্ছে মাওলানা আহ ভাসানীকে নিয়ে যে একটা কথা বলছে যে 1979 সালে মেবি তার হাতে তার বাবার হাতে হচ্ছে মাওলানা হামিদ খান ভাসানী, উনি হচ্ছে ধানের শীষের প্রতীক তুলে দিছিল, যে লোকটা জীবিতই ছিল না। হ্যাঁ, 1976 সালে মারা গেছে। হ্যাঁ, তো সে যে লোকটা জীবিত ছিল না, সে কিভাবে তার প্রতীক তার বাবার হাতে তুলে দেয়? আমাদের প্রশ্ন কিন্তু আপনি- এখানে ছিল না, আমাদের প্রশ্ন ছিল গণতন্ত্র নিয়ে। গণতন্ত্র নিয়ে আমি ওই একটার পরিপ্রেক্ষিতে আরেকটা চলে আসে। জি, আপনি বলেন। যখন উল্টাপাল্টা বক্তব্য দিবেন মিডিয়ার সামনে, তখন তো আপনাকে নিয়ে কার্টুন থেকে শুরু করে যা যা করার এটা তো করবে, খুবই স্বাভাবিক না? আপনি তো বলার আগে অনেকভাবে চিন্তা ভাবনা করবেন যে আমি আমার মুখ থেকে কি বের হচ্ছে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যাদেরকে গ্রেপ্তার করা হলো অবশ্যই মানে তাদের বাক স্বাধীনতা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে? অবশ্যই হরণ করা হয়েছে। তাহলে আমার কথা হলো, এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হইলো জুলাই আন্দোলনের পরবর্তীতে। তাদের সেখানে মূল কথা ছিল এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি হবে গণমানুষের একটা আওয়াজ, গণমানুষের ভোকাল। কিন্তু তারা গণমানুষের ভোকাল কেন হইতে পারলো না? কেন তারা বাংলাদেশের যে বাক স্বাধীনতা সেটা এখন পর্যন্ত আনতে পারলো না এবং গণতন্ত্র বাংলাদেশে ফিরিয়ে আনতে পারলো না? এখানে কি আমরা বলতে পারবো নাহিদ ইসলাম ব্যর্থ, হাসনাত আব্দুল্লাহ ব্যর্থ? আমি আপনার একটা কথা বলি শুনেন। আপনি যে নাহিদ ইসলাম ভাইকে বলতেছেন ব্যর্থ, হাসনাত ভাইকে বলতেছেন ব্যর্থ, আরো হারুন মাসুদ ভাইকে বলতেছেন ব্যর্থ। আসলে আপনি তাদের তো সুযোগই দিচ্ছেন না কথা বলার জন্য। আমি আপনাকে একটা কথা বলি কি, দেশের প্রায় 60% ভোটার যারা হচ্ছে বয়সীমার অতিরিক্ত, যেমন হচ্ছে 50, 55, 60, এই মাত্রাটা কিন্তু অনেক বেশি। তো তাদের তাদের একটা বিশ্বাস আছে, যেমন প্রতীকে একটা বিশ্বাস, যেমন ধানের শীষ মানে ধানের শীষ, ব্যক্তি যেই হোক, একটা মার্কা একটা ফ্যাক্ট। তো এই যে হচ্ছে যে মার্কাটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে, যে আপনি আজকে ধরেন আপনি এখানে আছেন, আপনি রাজনীতি করতে আসবেন, খুবই নতুন একটা দল থেকে উঠে আসবেন, আপনি যতই ভালো কাজ করেন, আপনি কাজ করতে গেলে দেখবে কি আপনার মার্কাটা কি, মানুষ তো আসলে ব্যক্তিকে ভোট দিচ্ছে না। কখনোই না। এই জিনিসটা যতদিনে বাংলাদেশে প্রতিষ্ঠিত না হবে, ব্যক্তিকে যতদিনে মানুষ ভোট না দিবে, ততদিন মানুষ প্রতারিত হবে। যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এটা কি একদিন দুই দিনের ফলশ্রুতি ছিল? কখনোই না। 18 কোঠা আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ নির্যাতন নিপীড়নের মাধ্যমে একটা সময় এসে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। হ্যাঁ, অবশ্যই। তো বাংলাদেশের জনগণের কেন তার প্রতিচ্ছবি হতে পারলো না? এটা একটা লম্বা প্রসেস, এটা আপনি একদিনে কখনোই চাইলে পারবেন। এটা একটা আইসক্রিম না যে আপনি ফ্রিজের ভিতর থেকে বের করলেন আর ফুরিয়ে যাওয়ার আগে আপনি খেয়ে ফেললেন। বিষয়টা এরকম না, রাজনীতিটা একটা দীর্ঘ লম্বা প্রসেস। একটা জাতির পরিবর্তনের জন্য আপনি যদি মানে রাত বিরাত পরিবর্তন চান, এটা কখনোই সম্ভব না। কারণ দেখেন, বাংলাদেশে 18 কোটি জনগণ আছে, 18 কোটি জনগণের চিন্তা ভাবনা 18 কোটি রকমের। হ্যাঁ, তো আপনি এই যে দীর্ঘ একটা পরিবর্তন, এটা চাইলে একদিন আচ্ছা, দুই দিনে আপনারা বর্তমানে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামাত ইসলাম এবং পাশাপাশি আরো বেশ 11 দলীয় যে ঐক্য হয়েছে, সেই ঐক্যে নির্বাচনের পরবর্তী সময় তাদের বিভিন্ন নেতা কর্মীরা বলেছেন এই ভোট সুষ্ঠু হয় নাই, যে নির্বাচন আপনারা করে এসেছেন সেই নির্বাচন সুষ্ঠু হয় নাই। এই সম্পর্কে আপনি কি বলতে চান? আচ্ছা, আপনার কিভাবে মনে হইলো যে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে? এই নির্বাচন সুষ্ঠু এই হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হয় না। এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে হচ্ছে কয়েকটা আসন তাহলে কেন এটা যেহেতু ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলো, বাংলাদেশের এত বড় একটা দল বাংলাদেশ জামাত ইসলামী যারা দাবি করে, তাদের অনেক 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 নেতাকর্মী রয়েছে, যেখানে এনসিপির বর্তমানে বসন্ত চলছে, আমরা জানতে পারছি বসন্ত চলতেছে। এত বড় দল হচ্ছে, এত বড় দল আছে, এরা 11 দলীয় ঐক্য মিলিয়ে কেন এই নির্বাচনকে বয়কট না করে তারা সংসদে গেল, সংসদে গেল, তারা আবার কেন দাবি করছে যে নির্বাচন? আচ্ছা, এই নির্বাচন যদি বয়কট করতো, এই নির্বাচন কি মানে আটকে থাকতো? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় এই নির্বাচনে সংসদে আমাদের সদস্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ তো আমাদের কোয়েশ্চেন, কেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হইলো বাংলাদেশের এত বড় জামাত ইসলামের মতো এত বড় মানে
ইয়ারে আছি, যার কারণে অনেক কথা বলতে পারতেছি না। আপনার প্রশ্নের গুলোর জবাব আমি দিব, তবে আমি এখানে আপনার কাছে আরেকটা live এ আমি দিতে পারতেছি না। আমি আপনার কাছে এখানে আরেকটা কোয়েশ্চেন করি। বর্তমানে বাংলাদেশে আপনাদের দাবি হলো অনেক রাজনৈতিক দল তাদের আস্থা হারিয়ে ফেলেছে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি আস্থা কোন রাজনৈতিক দল হারিয়ে ফেলেছে বাংলাদেশের জনগণ? বর্তমানে যে নির্বাচিত সরকার আছে তার প্রতি মানুষের প্রতিনিয়ত আস্থা হারিয়ে যাচ্ছে। তার মধ্যে কতগুলো কারণ হচ্ছে, আপনি রিসেন্টলি দেখবেন হচ্ছে তেল নিয়ে একটা চরম একটা সংকট চলতেছে। এটা তো সারা বিশ্বেও চলছে। সারা বিশ্বে চলতেছে, প্রবলেম নাই। আচ্ছা, তেল আপনার সংকট আছে, এটা যদি আপনি জনগণকে বলে দেন যে আমার আসলেই তেলের সংকট আছে, আপনি একটা লিমিটেশন করে দেন। তারা বলছে না কেন? তারা কেন বলতেছে না? কেন তারা সংসদে বলতেছে যে তেল আছে পর্যাপ্ত, কিন্তু আমরা দেখি তেল নিতে গেলে 2 থেকে 3 ঘন্টা, 15 থেকে 20 ঘন্টা, এমনকি 2 থেকে 3 দিনও লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন এইটা যে সে কেন বলতেছে না, এই প্রশ্ন তার কাছে করলেই আমার মনে হয় ভালো হয়। আর সব থেকে বড় আপনারা কেন বিরোধী দল হিসেবে শুধু প্রশ্ন যে করছেন না? আচ্ছা, আমরা প্রতিনিয়ত প্রশ্ন করে যাচ্ছি, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, দেখেন গত ফ্যাসিস্টের 17 বছর যেটা হচ্ছে চলে গেছে, সেই 17 বছরে আপনি যদি বলেন সব থেকে বেশি নির্যাতিত কারা হয়েছে, আমার অবশ্যই বিএনপি। আমি একটু বলি আপনাকে, এখানে আমি স্টপ করে দিই। আমার বাড়ি হচ্ছে পিরোজপুরে, আল্লামা সাইদি সাহেবের এলাকায় আমার বাড়ি, গ্রামের বাড়ি। আমার বাবা মা স্টিল ওখানে থাকে। তো হচ্ছে আমি আমার লাইফে আমি দেখেছি, যখনই হচ্ছে কখন মানে বিএমপি কোনো সমাবেশ সভা দিত, তার 2 দিন আগেই মাদ্রাসার যত শিক্ষক ছিল সবাইকে গণভাবে ধরে নিয়ে নির্যাতন করত। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, বিএনপির কয়জন ব্যক্তি গুম খুনের শিকার হয়েছে এবং আমাদের জামাতের কয়জন সভাপতি ব্যক্তি। সালাউদ্দিন সাহেব তিনি তো গুণের শিকার ছিলেন। আচ্ছা, আপনি যেহেতু সালাউদ্দিন সাহেবের কথা বললেন, তাহলে আমি আপনাকে বলি, একটা ব্যক্তি সে যদি গুম থাকে ইন্ডিয়ায়, তাহলে বিএনপির যত সভা সমাবেশ ছিল সবগুলো সভা সমাবেশে সালাউদ্দিন কাদের স্যার উনি হচ্ছে লাইভ কনফারেন্সে যুক্ত ছিল। তাহলে এটা প্রমাণ কি আপনি দিতে পারবেন? অবশ্যই আমি দিতে পারবো। আপনি তাদের নেতাকর্মীর কাছে জিজ্ঞেস করে আপনি প্রশ্নের অ্যান্সার গুলো পেয়ে যাবেন। তো একটা ব্যক্তি যখন গুম থাকে, তাহলে তার হচ্ছে দলের যে সভা সমাবেশ সেখানে সে ভিডিও কনফারেন্স। তাহলে কি আপনি বলছেন যে গুম ছিল না, স্বইচ্ছায় ছিল? অবশ্যই স্বইচ্ছায় ছিল। সে তো ওখানে 17 বছর হচ্ছে জুলাইয়ের পরবর্তীতে একটা স্লোগান ছিল হচ্ছে আমাদের নয়ন ভাইয়ের, তারেক রহমান জানেন নাকি? জুলাই আগস্টের নায়ক আপনি। নায়ক আপনি। আসলে জুলাই আগস্টের নায়কটা সে কিভাবে হয়? আপনি আমাকে একটু কয়েকটা বিশ্লেষণ করেন, দেখা না মানে আমি আপনাকে প্রশ্ন করব না, আমরা এখানে কথা বলছি। এখানে যারা বিএনপি নেতাকর্মী আছে তাদের তো দাবি হলো তারেক রহমান সাহেব জুলাই আগস্টের সময় যখন আপনাদের যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছিলেন, তখন বিএনপি সকল নেতাকর্মীদেরকে বলেছিল রাজপথে নামার জন্য। তার নেতৃত্বে তারা রাজপথে আমি একটু খুব শর্ট করে বলি, মেবি হচ্ছে 24শে জুলাইয়ের 7 তারিখ মেবি হচ্ছে কোরবানি ছিল, 7 কি 8 কি 6 এর মধ্যে। তো আমার খালামণি হচ্ছে 9 তারিখ হচ্ছে ব্রেন স্ট্রোক করে, তাকে পিজিতে ভর্তি করানো হয়, এবং সে হচ্ছে 12 তারিখ হচ্ছে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়। তারপরে হচ্ছে তাকে অ্যাম্বুলেন্সে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি আবার কন্টিনিউ হচ্ছে 13 তারিখ থেকে শাহবাগে এই আন্দোলনে আমি যুক্ত হই। এবং 15 তারিখে হচ্ছে যে অ্যাটাকটা আমাদের উপরে হইলো ঢাকা ইউনিভার্সিটি, আমি নিজেও ছিলাম। আমি নিজে হচ্ছে ওখানে প্রচুর মারপিটের শিকার হয়েছি, এবং একটা কোটা আন্দোলন চলতেছে। আসলে তখন দেখলাম আসলে কোটা আন্দোলনটা তো আসলে এটা আমাদেরই হচ্ছে আন্দোলন। এই আন্দোলন তো হচ্ছে একটা যৌক্তিক আন্দোলন, এখানে ঘরে বসে থাকার তো সময় নেই। অবশ্যই আমরা যদি ঘরে বসে থাকি আসলে তাহলে এই আন্দোলনে সম্পৃক্ত হবে কে? একটা যৌক্তিক দাবি নিয়ে যে কোনো জায়গায় একটা যৌক্তিক দাবি। আচ্ছা, আমরা একটা সহজ কথা আসি। আপনার সমস্ত কথা আমরা শুনলাম, আমাদের দর্শকরাও শুনলো। এখন আপনি কি মনে করেন আপনাদের যে নতুন দল এবং ভবিষ্যতে যে নতুন দল আসতেছে, তারা কি পূর্ববর্তী যে দলগুলো ছিল বাংলাদেশ, আমরা জানি টপ স্টেক হোল্ডার দল ছিল একসময় আওয়ামী লীগ, এরপরে বাংলাদেশ বিএনপি, এরপরে জামাতে ইসলামী, এখন যে দলগুলো একটা সময় ছিল, হ্যাঁ জাতীয় পার্টি ছিল, এখন যে দলগুলো আছে তারা কি পূর্ববর্তী দলগুলোর জন্য হুমকি স্বরূপ কিনা, এটা আপনি বলেন? আসলে পরবর্তী দলটার জন্য আমার মনে হয় কি, আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা মানে পূর্ববর্তী দলগুলো আপনি হচ্ছে জনগণের কণ্ঠস্বর যদি রোধ করে ফেলেন এখনই, তাহলে পূর্বের যে মানে আশেপাশে যে রাজনৈতিক দলগুলো আছে অবশ্যই তাদের জন্য এই বর্তমান সরকারিও যে দল তারা হুমকি অবশ্যই আমি মনে করি। আচ্ছা, জনগণের ভোকাল অনুযায়ী যদি আপনারা বলেন, বিএনপি, আওয়ামী লীগ না নতুন শক্তির সামনের ভবিষ্যৎ বেশি ভালো আপনি দেখেন?
আসলে বিষয়টা আমাদের হচ্ছে বর্তমান জনগণের ম্যাক্সিমাম হচ্ছে তরুণ। তো তরুণরা যেহেতু আস্তে আস্তে রাজনীতির দিকে অ্যাট্রাকটিভ হচ্ছে, তো অবশ্যই নতুন যে তরুণদের যে দলগুলা, তাদের ভবিষ্যৎ অবশ্যই ভালো। রাজনীতিতে পরিবারতন্ত্রটা আসলে কতটা ক্ষতিকর আমরা দেখেছি 24-এর আন্দোলনটা হয়েছিল কোটা নিয়ে হলেও এখানে কিন্তু একটা পরিবারতন্ত্রের গন্ধ ছিল। এরপরেও বর্তমানে বাংলাদেশের পরিবারতন্ত্র নিয়ে অনেক কিছু হচ্ছে। যেখানে আমি যদি আপনাকে সরাসরি বলি, বর্তমানে পরিবারতন্ত্র চলছে, বাংলাদেশে আগেও চলেছে, সামনেও হয়তো চলবে এই পরিবারতন্ত্র। দেখুন, কিন্তু আমরা এই পরিবারতন্ত্র রাজনীতির জন্য আসলে কতটা আমরা এই ক্ষতিকর? পরিবর্তনটার জন্যই জাতীয় নাগরিক পার্টি হচ্ছে গঠন করা হয়। কারণ হচ্ছে দেখেন, আপনি হচ্ছে যেহেতু রাজনীতি করবেন, আপনি দেশে রাজনীতি করবেন, আপনি দেশে নির্যাতন গুমের শিকার হবেন। আপনার ছেলে হচ্ছে দেশের বাইরে, মানে হচ্ছে লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বড় বড় রাষ্ট্র থেকে গিয়ে হচ্ছে ওখানে সে একটা লাক্সারিয়াস লাইফ লিড করবে, ওখান থেকে গ্রাজুয়েশন শেষ করে আসবে। তখন বাবার যখন একদম শেষ বয়সে, বাবা যখন আর টিকবে না, তখন এসে বাবার যে হালটা আপনি ধরতে চাচ্ছেন, আসলে এই যে একটা মানে পরিবারতন্ত্র যে রাজনীতি, এটার পরিবর্তন আমরা চাই বিধায় কিন্তু আমাদের আপনারা এটা পরিবর্তন চান, হ্যাঁ আমি অবশ্যই। মানলাম আপনারা এটা পরিবর্তন চান। কি তরুণরা আন্দোলন করেছে, যে তরুণরা হাসিনা ফ্যাসিস্টের বা হাসিনাকে তাড়িয়েছে, এই তরুণরা বাংলাদেশের নতুন রাজনীতির সাথে যুক্ত হতে চাইছিল, কিন্তু সেই তরুণরা আজকে এই কারণগুলোতে রাজনীতি থেকে বিমুখ হচ্ছে। আপনি এই বিষয়ে কি বলবেন? আসলে এই বিষয়ে বলার মতো অনেক কথা আছে, কিন্তু আমি আসলে এই বিষয়টা নিয়ে কথা বলি কি, দেখুন আমাদের রাজনীতিটা তো মাত্র শুরু। তো এটা বিশাল আকারে প্রসার হবে, অনেক বড় আকারে প্রসার হবে। আমাদের দেখেন অনেকগুলো অঙ্গ কিন্তু সংগঠন আছে। কোয়ামাঝি থাকলে আমি কি একটু হবে? বলি আপনাকে, আমাদের অনেকগুলো অঙ্গ সংগঠন আছে, এবং সবগুলো অঙ্গ সংগঠনের যদি আপনি বলেন একই হচ্ছে, এরকম না। আসলে এখানে আমরা ট্রাই করতেছি যোগ্য নেতৃত্ব উঠিয়ে আনার জন্য। হয়তো প্রতিটা মানে দেখেন, মানুষ একদম যে হচ্ছে সঠিক এরকম না, হ্যাঁ, কারণ মানুষ কিন্তু ফেরেশতা না। মানুষ ভুল করবে, ভুল থেকে সংশোধন হবে। এবং এই ভুলগুলা যখন হচ্ছে আপনারা হচ্ছে বলবেন সরাসরি, ধরেন আমি আজকে একটা ভুল করছি, আপনি যদি কালকে আমাকে এই বিষয়টা নিয়ে আমাকে প্রশ্ন করেন, আমি কিন্তু পরের দিন এই ভুলটা করবো না। অবশ্যই। তো আমাদের কণ্ঠস্বর আমাদের নিজেদের হতে হবে। আমরা যখন এই প্রশ্নগুলো আমাদের নেতাকর্মীর কাছে তুলে আপনাদের ধরবো, এই তখন এই নেতাকর্মীদের কাছে কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আপনাকে বহিষ্কার করবে, এটা তো আমি আপনাকে বলবো এটা তো বিএনপি করে, যে কোনো দায় এড়ানো। আমরা দায় এড়ানোর রাজনীতি করি না। আপনি যদি প্রধানমন্ত্রী হতেন, প্রথম 3টা কাজ কি করতেন? আচ্ছা, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, সবার প্রথমে আমি হচ্ছে আপনার হচ্ছে চিকিৎসা খাত যেটা আছে, বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয়, খুবই শোচনীয়। আপনি যে শুধু ঢাকার বাইরে জেলা শহরগুলো গেলে দেখবেন, আপনি যদি বরিশালে যান, কোন একটা খুব সিম্পল একটা রোগী নিয়ে যাচ্ছে, একটু ক্রিটিক্যাল অবস্থা, খুলনা থেকে মানে বরিশাল থেকে সরাসরি ট্রান্সফার করে খুলনায়, খুলনা থেকে পরে হচ্ছে ট্রান্সফার করে হচ্ছে আপনার ঢাকায়। ঢাকায় আসতে আসতে ওই রোগীটা খুব বিশাল কিছু না, মেজর কিছু ইস্যু, এটা অনেক বড় একটা ইস্যু হয়। একটা সময় দেখা যায় ঢাকায় আসতে আসতে ট্রিটমেন্ট নিতে নিতে তার সিরিয়াল পেতে পেতে সে মারা যায়। তো আমি যদি প্রধানমন্ত্রী হতাম, সবার আগে এই চিকিৎসা ব্যবস্থা যেটা আছে, এটার একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করতাম। আর সেকেন্ড হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু আপনি যতই বলেন আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, আসলে আপনি গেলে দেখতে পারবেন আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে কতটা উন্নত। আমাদের নতুন শিক্ষামন্ত্রী তো নকল এড়ানোর জন্য অনেক কাজ করছে। এর মাধ্যমে আসলে শিক্ষার্থীদের জন্য কি কি উপকার হবে? তিনি যে বললো এখন থেকে নকল আর হবে না, এরকম টাইপের যে ভোকাল গুলো দেখেন, আমরা কথায় বিশ্বাসী না, আমরা কথায় বিশ্বাসী নিয়ে আমরা কাজে বিশ্বাসী। তিনি তো আগেও এইভাবে আমি আপনাকে বলি, শোনেন, তার ওই হেলিকপ্টার মিলন ভাই, সেই হেলিকপ্টারে আসার কারণেই সে শিক্ষামন্ত্রী হয়েছে। আসলে তাছাড়া তার কোনো আসলে এক্সট্রা কোনো যোগ্যতা নেই। তার যদি যোগ্যতা থাকতো, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছাড়া কিভাবে তার শিক্ষা বোর্ডের মেম্বার সে অ্যাড করে? আমাকে এই প্রশ্নের কথা বলেন, উত্তর দেন এটার। এই এই প্রশ্নের উত্তর আপনার কাছে নাই। শিক্ষা ব্যবস্থায় আচ্ছা, একটা বড় আমাদের প্রোগ্রামটা যেহেতু 10 মিনিটের আগে খুব বড় হয়ে যাচ্ছে, আমরা এখন সোজা সাপটে কিছু কোয়েশ্চেনে আছি। জনগণ এখন কি চায়, পরিবর্তন নাকি পুরনো রাজনীতি বলে আপনি মনে করেন? অবশ্যই জনগণ পরিবর্তন চায়, কিন্তু এই পরিবর্তন কি বাংলাদেশে আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব। এই কিভাবে? পরিবর্তনের জন্য আমরা মাঠে নামতেছি, প্রতিনিয়ত কথা বলতেছি, প্রতিনিয়ত আপনারা যে মাঠে নামেন, এটা কি শুধুমাত্র বাইতুল মুকাররম কেন্দ্রিক?
কারণ আমরা দেখতেছি এই নির্বাচনের পরবর্তীতে আচ্ছা আমি এখানে আমি বলি একটা কারণ কথা বলি। কারণ আমরা দেখতেছি নির্বাচনের পরবর্তীতে বিরোধী দল যদি সরকারের কোনো বিষয় নিয়ে আন্দোলন করে, শুধুমাত্র বাইতুল মুকাররমে সেই আন্দোলনটা সীমাবদ্ধ থাকে। বাইতুল মুকাররমের বাইরে কেন সেই আন্দোলন হচ্ছে না? এটাই কি আপনাদের পরিবর্তন? আমি খুব সিম্পলি আপনাকে বলি, আজকে হচ্ছে মিরপুর 10 নম্বরে একটা প্রোগ্রাম ডাকবো, কোন একটা সাংবাদিককে ফোন দিব, আমার আজকে একটা সমাবেশ আছে ভাই, আপনি একটু আসেন। সে আইসা বলবে ভাই আমার ব্যবস্থাটা দেখেন। এখন বিষয়টা হচ্ছে কি, আপনাকে নিয়ে আমি একটা নিউজ করবো, আপনার পকেটে 5,000 টাকা দিবে, এরকম করে যদি আমি 10টা মিডিয়াকে ডাকি, আমার একটা প্রোগ্রাম থ্রো করতে শুধু মিডিয়াকে যদি 50,000 টাকা দেওয়া লাগে, তাহলে আমি প্রোগ্রাম শেষ করব কিভাবে? এবং এই প্রোগ্রাম করার জন্য যদি আপনার টাকা লাগে, আপনি তো সামনে দুর্নীতি করবেন। এক্স্যাক্টলি, মানুষজন, আমি যদি প্রোগ্রাম করতে মিডিয়াকেই টাকা দেওয়া লাগে এতগুলো, আরো তো অনেকগুলো বিষয় আছে, তখন তো মানুষ অটো দুর্নীতি করে। তো দুর্নীতি তো মানুষ এমনি করে না ভাই, এই বাংলাদেশের সম্পূর্ণ বাংলাদেশের সমস্যা। পুরো সিস্টেমটা করাচ্ছে। তাহলে এই পুরো সিস্টেম পরিবর্তন করা সম্ভব? আমি খুব সিম্পলি আপনাকে বলি যে আমাদের গণ অভ্যুত্থানের পরে মিরপুর কেন্দ্রিক সাংবাদিকরা যে পরিমাণ দুর্নীতির সাথে জড়িত ছিল, ফুডে চাঁদাবাজি থেকে শুরু করে, আমার কাছে যথেষ্ট এভিডেন্স আছে। আপনি অনেকগুলো জায়গা খোঁজ দিলে এই সাংবাদিকদের পাশাপাশি আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির নামেও তো অনেকে চাঁদাবাজি দুর্নীতির সাথে যুক্ত ছিল, যার প্রমাণ আমরা পেয়েছি। দেখুন, তাদের বিষয়ে কি বলবেন? দেখুন আমি বলি, অভ্যুত্থানের পরবর্তীতে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা মানে আগে থেকেই ছিল, তারপরে পুনরায় কমিটি দেওয়া হয় সারা বাংলাদেশে। দেখুন, ওই মুহূর্তে হুট করে একটা কমিটি দিয়ে আপনি খুব পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আপনি এই কমিটি দিতে পারবেন না। কেন দেয় নাই? লম্বা একটা সময় লাগবে, যার কারণে হয়েছে কি, আপনার হচ্ছে যার যত পরিচিত লোক ছিল আন্দোলনে সম্পৃক্ত ছিল, তাদের নিয়ে কমিটিটা গঠন হয়েছে। এখন আন্দোলন তো অনেক দুর্নীতি, আপনার অ্যান্সারটা আমি একদম ক্লিয়ার করতে পারিনি, আপনি একটু আমার পুরো কথাটা শুনেন। বিষয়টা হয়েছে গণ অভ্যুত্থানের পরবর্তীতে, দেখুন একটা লোক হচ্ছে দুর্নীতিবাজ হয়েছে কিভাবে, মনে করেন সে হচ্ছে একটা হোটেলে কাজ করতো। এই গণ অভ্যুত্থানটা সংগঠিত হওয়ার পেছনে সব থেকে সামনের সারির যোদ্ধা ছিল এই যে আপনার ফুটপাতে যারা দোকানদারি করে, তারপরে হচ্ছে বিভিন্ন হকার যারা আছে, এবং বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে যে চাকরিগুলো, মানে স্বল্প সময়ের চাকরি যে ব্যক্তিগুলো করে, এই আন্দোলনের সব থেকে বড় ভূমিকা তাদের ছিল। 10 নম্বরে আমি দেখেছি ঢাল হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছিল। আন্দোলনের পরবর্তীতে তাদের এই ফুটের বিষয়ে একটা কথা আসে। মিরপুরে আমরা দেখতে পেয়েছি ঢাকা 15 আসন, ঢাকা 16 আসন এবং ঢাকা 14 আসন। এই তিনটা আসনে আপনাদের জামাত জোটের 3 জন এমপি হয়েছেন, আমরা এটা দেখতে পেয়েছি। কিন্তু আমি যদি আপনাকে একটা ভিডিও রেফারেন্স দেই, গত 2 দিন আগেও আমি 10 নম্বরে কিছু ফুট থেকে কিছু ব্যক্তিকে চাঁদা তুলতে দেখেছি। তো এই ব্যক্তিরা কারা? এরা কি জামাতের লোকজন? চাঁদা কারা তুলছে? আচ্ছা আমি আপনাকে, আর ধরেন এরা জামাতের বাইরে হলো, জামাতের এমপিরা কি করছে? দেখুন আমি আপনাকে খুব সিম্পলি একটা কথা বলি, চাঁদাবাজের আসলে কোনো দল নাই, তার একটা সিন্ডিকেট। মিরপুরের যে 3 জন এমপি আছে, দেখবেন সে যখন রাস্তায় কাজ করতে নামে তখন তাকে ডিম মারা হয়, তাকে পানি মারা হয়, ইট পাটকেল ছোড়া হয়। একটা এমপির অবস্থা যদি এই অবস্থা হয়, প্রশাসনিক ভাবে তারা কোনো সাপোর্ট পায়, এর জন্যই কথা বলবে। কতটুকু কথা বলতেছেন জনগণের জন্য, এবং আপনি দেখছি না আপনি হচ্ছে আপনার এলাকায় যে লাঞ্ছিত হচ্ছেন, এটা নিয়ে কতটুকু কথা বলতেছেন আপনি সংসদে? আপনার কথা আপনি না বললে আপনার কথা কি পাশের সিটের এনসিপির ভাই বলে দিবে? কেন বলবে? সে তো মানে তার আসনের যে ব্যক্তিগুলা তাদের নির্বাচিত করছে, তাদের কথা নিয়ে সে সংসদে আসছে, সে তার কথা বলবে না আপনার কথা বলবে? অবশ্যই তার এলাকার জনগণের কথা বলবে, কারণ সেই ব্যক্তিটা তাকে নির্বাচিত করছে, তার প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা অনেক কিছু আছে, সেটা তার পূরণ করতে হবে। তো এনসিপি তার জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতেছে। তো মিঠু ভাই, অনেক কথা হলো, এখন আমরা আপনার ব্যক্তিগত সম্পর্কে কিছু জানতে চাই। আপনি যে রাজনীতি করেন, মিটিং মিছিল করতে তো আপনার অনেক রাত্রে বাইরে থাকা লাগে, তো বাসায় যখন যান আপনার ফ্যামিলি থেকে বা ভাবি কিছু বলেন আপনাকে? আসলে ভাই আমি সর্বপ্রথম আপনাকে বলি, আমি একদম সিঙ্গেল মানুষ, আপনার ভাবি নেই, আমি বিশ্বাস করা আসলে আমাদের আপনি খোঁজ নিয়ে দেখবেন এবং আপনার পরিচিত যারা আছে আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন। আমি সিঙ্গেল, এখনো বিয়ে শাদী করিনি, তবে সামনে পরিকল্পনা। আমরা প্রার্থী দেখতে পারি চাই। থ্যাংক ইউ। তো আমরা মিঠু ভাইয়ের সাথে অনেক গল্প করলাম, আমরা জানলাম রাজনীতি সম্পর্কে। সামনে আমাদের সাথে আরো অতিথিরা থাকবে, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সামনে আবার দেখা হবে নতুন কোন আয়োজনে। সবাই সাথে থাকবেন ব্রেকিং নিউজ বাংলা 24 এর 10 মিনিটের আড্ডার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।